স্বাগত জানাচ্ছি গেম অনের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। প্রতি শুক্রবার গেম অন নিয়ে আমরা রাত 8টায় থাকছি আপনাদের সাথে। আজকে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এবং সেই আলোচনাটা আজকে থাকবে ফুটবলের হারানো গৌরব ফেরানোর চেষ্টা করছে বাফুফে। এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে কিন্তু স্টুডিওতে দুজন গেস্ট আছেন। আমার সঙ্গে আছেন ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম এবং সাবেক জাতীয় ফুটবলার আমার সঙ্গে আছেন সাইদ হাসান কানন। ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। যেমনটা বলছিলাম আগে একটু ফাহাদ ভাইকে দিয়ে শুরু করতে চাই। আপনাকে আমরা আমাদের মাঝে পেয়েছি, এটা আমাদের সৌভাগ্যের বিষয়। ধন্যবাদ আজকে আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য। ঠিক যেমনটা বলছিলাম যে আসলে বাংলাদেশে ফুটবল ক্রেজটা কিন্তু ফাহাদ ভাই সবসময় ছিল। আমরা জানি যে সব ধরনের জেনারেশন আসলে স্প্যানিশ লিগ থেকে শুরু করে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে বাইরের ফুটবল অনেক বেশি ফলো করে। বাংলাদেশে ফুটবলের প্রতি আগ্রহটা আস্তে আস্তে হারিয়ে ফেলছিল। সেই জিনিসটা থেকে কিছুটা হলো এখন বাংলাদেশ একটু মানে একটা সুসময় কাটাচ্ছে একমাত্র হামজার ইনক্লুশনের জন্য। বাংলাদেশের ফুটবল নিয়ে কিন্তু এখন অনেক চর্চা। এই জিনিসটা কেমন এনজয় করছেন? ধন্যবাদ আপনাকে, এবং প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এবং কানন ভাইকে আজকে এখানে আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ডেফিনেটলি আমি বলে না, আমাদের সম্মানিত সভাপতির নেতৃত্বে আমাদের যে কমিটি আছে, আমাদের প্রত্যেকজন আমি মনে করি উই আর এক্সট্রিমলি এক্সাইটেড, অত্যন্ত খুশি এবং অত্যন্ত পজিটিভ পুরো বিষয়টি নিয়ে। কেননা হামজা চৌধুরীর মতো একজন প্লেয়ার যে আজকে বাংলাদেশ জাতীয় দলে খেলছে, it itself is a big news. Internationally কিন্তু এটা একটা ইমপ্যাক্ট আছে। গ্লোবালি এটা নিয়ে আপনি নন ইংলিশ স্পিকিং কান্ট্রিজ গুলোতে এটা নিয়ে আলাপ হচ্ছে, মানে ইটস আনথিঙ্কেবল কিভাবে এটা প্রচারটা হয়েছে। সুনীল ছেত্রীর অবসর ভেঙে আসাটা কিন্তু প্রমাণ করে আসলে ইন্ডিয়ার মতো একটি দল যারা আমাদের থেকে আই থিঙ্ক at least 50 to 60 times more spending করে ফুটবলে, তাদের মতো দলও চিন্তা করে they have brought back their star player out of retirement, so it says a lot, কোনো সন্দেহ নেই। এটা অত্যন্ত পজিটিভ আমাদের জন্য, ফুটবলের জন্য, বাংলাদেশের জন্য আমি মনে করি। এবং আমার মনে হয় এখন আমাদের সকলের যেটা দায়িত্ব সেটা হলো এই যে একটি নবজাগরণ আমি যদি বলি, এটাকে ধরে রাখতে হবে, এটাকে আরো এক্সপ্যান্ড করতে হবে। ভাই, আপনার কথা থেকে যদি একটু কানন ভাইয়ের কাছে আসি, সাবেক ফুটবলার, আপনি নিজে খেলেছেন। এই যে ভারতের সঙ্গে যে ম্যাচটি আমরা ড্র করলাম, আমরা সবাই দেখেছি, ম্যাচটা উপভোগ করেছি, ওপেন নেট মিস হয়েছে। আমি নিজে গুনেছি 6টা। আমি যদি এখন আবার যদি অ্যানালাইসিস করতে বসে আরো কিছু কিন্তু বের হবে কানন ভাই। এই গল্প বা এই আলোচনা কিন্তু আজকে না, এই আলোচনা কিন্তু সেই আমরা শুরু থেকে করে আসি যে বাংলাদেশের স্ট্রাইকার খরা। এইটার জন্য কিন্তু আসলে এই ম্যাচটা যদি আমরা জিততে পারতাম, হামজার আসলে ধন্যবাদ আপনাকে ফাহাদ ভাই, আমার সিনিয়র ভাই, আমাদের ভাইস প্রেসিডেন্ট ফুটবল ফেডারেশনের। ফাহাদ ভাইয়ের সাথে বসছি, এটাই আমার কাছে ভালো লাগছে। যাই হোক, ফুটবল নিয়ে বলি, আমাদের ফুটবল আমরা যখন খেলা ছেড়েছি তারপরে থেকে কিন্তু ফুটবলের একটা ক্লান্তির লগ্ন চলছিল দীর্ঘদিন ধরে। ফুটবল অবস্থা কিন্তু খারাপের দিকে ছিল। মানুষ, আমাদের দর্শকবিহীন ফুটবল চলছে এখন, মানুষ জানেও না কোথায় কি হচ্ছে ফুটবলের। সেই ক্ষেত্রে হামজাকে আমি মনে করি আমাদের ফুটবলের জগতে আশীর্বাদ হিসেবে আসছে, আমি ফিল করি। হামজা কি করবে না, কিন্তু এক হামজা আসার পরে কিন্তু বাংলাদেশের মানুষের মুখে মুখে কিন্তু হামজা হামজা হামজা, এবং ফুটবল 18 কোটি মানুষ কিন্তু ফুটবলকে নিয়ে এখন কথা বলছে। সেটা একটা পরিবর্তনের একটা জোয়ার যে আসছে। সেই জন্য আমি মনে করি যে হামজা আসাতে আমাদের ফুটবলের, আমাদের প্লেয়াররা, নিজস্ব প্লেয়াররা কিন্তু উজ্জীবিত হয়েছে, আমাদের জাতি উজ্জীবিত হয়েছে এবং জনগণ উজ্জীবিত হয়েছে। সবাই কিন্তু আমরা এই হামজার উচ্ছলায় আমরা ভালো খেলেছি। তারপরে যে আমরা খেলেছি ফুটবল দেখেছি, আমাদের পাশের যে প্লেয়ার যারা ছিল, এই পারফরমেন্স কিন্তু আমরা কখনো দেখি নেই। ওকে আসার পরে অল প্লেয়ার উজ্জীবিত হয়ে যে খেলাটা পারফর্ম করেছে, সেটা কিন্তু আসলে প্রশংসার দাবিদার। এবং আমি ফিল করি আবার আমাদের যে পরিবর্তনটা আসছে, আমরা এই যে ফাহাদ ভাই যেটা বলতেছি, আমরা ধরে রাখা দরকার আমাদের এখন। নিশ্চয়ই। ফাহাদ ভাই, আপনার কাছে যদি আসি একই প্রশ্ন নিয়ে, যে আমাদের গোল খরা কাটছে না, হ্যাঁ, আমরা গোল করতে পারছি না, স্কোর করতে পারছি না। ওই দিন হামজা আউটস্ট্যান্ডিং খেলেছেন, তিনি 9.4 রেটিং পেয়েছেন, যেখানে তার এগেনস্টে সুনীল ছেত্রী ভার্সেস হামজার ম্যাচ ছিল, কিন্তু সুনীল ছেত্রী কিন্তু সেদিন আলো মানে ছড়াতেই পারেনি। বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো শুধুমাত্র স্ট্রাইকারের হবে। এই জায়গাটা আপনারা আসলে কি ভাবছেন? দেখুন, প্রথমে আই হ্যাভ টু অ্যাডমিট আমি একদমই টেকনিক্যাল পারসন না, আমি জাতীয় দল কমিটির মেম্বার না। সুতরাং এটা কতটুকু আমার বলাটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট তা জানি না, আমি ফুটবল হিসেবে বলি যে হ্যাঁ, ইট ওয়াজ ভেরি ডিজার্ভিং। কারণ কারণ ভাই যেটা বললেন, সেদিন কিন্তু আমরা দুর্দান্ত খেলেছি, কোনো সন্দেহ নেই, এবং আমরাই ডমিনেট করেছি ম্যাচটা। অ্যাবসলিউটলি, উই ডমিনেটেড ফ্রম দ্য ফার্স্ট সেকেন্ড, এবং শেষ পর্যন্ত বলেন আপনার চোখে চোখ দিকে যে খেলাটা, সেটা উই হ্যাভ ডেমনস্ট্রেটেড ইন এ ভেরি ডিফিকাল্ট টেরেইন। আপনাকে বুঝতে হবে, আমি তো মাঠে ছিলাম, দ্য হোল অডিয়েন্স ওয়াজ এগেইনস্ট আস, হুইচ ইজ নরমাল, এবং টেরেইন ওয়াজ ডিফারেন্ট,
ওখানকার আমাদের জানেন প্রি ম্যাচ অনেক কিছু হয়েছে, সো সব কিছু নিয়ে কিন্তু ইট ওয়াজ আওয়ার টিম প্লেয়ার্স ওয়ার ইন দ্য চ্যালেঞ্জিং পজিশন। সেখান থেকে বের হয়ে তারা চমৎকার একটা পারফরমেন্স করেছে, সো এটা ডেফিনেটলি একটা আমাদের জন্য বড় অর্জন। অ্যান্ড অ্যাজ ইউর ভেরি রাইট, 5-6টা আমরা ইজি চান্স মিস করেছি। এটা ডেফিনেটলি কানু ভাই একজন ন্যাশনাল টিম কমিটির সদস্য এবং নিজে এক্স প্লেয়ার, এবং আমাদের টেকনিক্যাল টিম আছে, আমাদের হেড কোচ আছে, আই এম শিওর দে আর অ্যানালাইজিং যে বিকজ এটা তো আসলে কন্টিনিউ করতে পারি না, আমরা এভাবে প্রতিবার ভালো ভালো খেলে যদি গোল না পাই এটা তো ডেফিনেটলি কাউরে কাম্য না। ডুবছে বারবার, কিন্তু এই সিচুয়েশন আমরা অ্যাবসলিউটলি, এবং দেখেন ফুটবল তো গোলের খেলা, সো গোল তো লাগবে। ফাহাদ ভাই, আপনার কানু ভাইয়ের কাছে আমি আসবো, তবে ফাহাদ ভাইয়ের কথা থেকে একটা প্রশ্নে আমি যেতে চাই যে আপনি বললেন প্রি ম্যাচ কিছু ইস্যুস ছিল ভারতের এগেইনস্টে। আমরা যতটুকু জানি এফসির যে ম্যাচগুলো থাকে প্রি ম্যাচের ক্ষেত্রে, যেটা আমরা সোশ্যাল মিডিয়া কিংবা আমরা মেইন স্ট্রিম মিডিয়াতেও দেখেছি যে বাংলাদেশকে তাদের প্র্যাকটিস গ্রাউন্ড বুঝিয়ে দেওয়া হয়নি, অনেক কিছু দেখেছি। এটা তো আসলে ভারতের দায়িত্ব না, এটা তো কখনোই ভারত দায়িত্ব বা হোস্ট কান্ট্রি কিন্তু এই দায়িত্বটা নেয় না, এটা কিন্তু সেই দেশের ফুটবল ফেডারেশনের উপরেই বর্তায়। সেক্ষেত্রে কি আমাদের ফুটবল ফেডারেশনে কোনো মিসম্যানেজমেন্ট ছিল কিনা 2 দিন আগে গিয়ে মাঠ না পাওয়া? একটু ক্ল্যারিফাই করি, এখানে দুটো জিনিস আছে। প্রথমত হচ্ছে একটি উইন্ডো আছে যেটা আপনার এএফসি ফিফা থেকে বলা হয় যে মিনিমাম ওই 2 দিন বলে, ইফ আই এম নট রং, তার আগে আপনাকে পৌঁছতে হবে। ওই সময় শেয়ার অ্যারেঞ্জমেন্টটা লোকাল অর্গানাইজিং কমিটি এলওসি বলে তারা প্রোভাইড করে। তার আগে কিন্তু আপনার যাওয়ার অপশন আছে, যে কোনো ফেডারেশন যেতে পারে, যেটা আমরা গিয়েছি, যেতে পারে। এবং ইউ আর ভেরি রাইট যে অ্যান্ড রং ইন দ্য সেন্স রাইট এই জন্য যে যেহেতু আমরা ওই উইন্ডোর আগে যাচ্ছি, এটা আমাদের দায়িত্ব অ্যারেঞ্জ করা। অ্যাট দ্য সেম টাইম আপনার কথাটা পুরোপুরি ঠিক না এই জন্য বলি, বিকজ যখন যাই আমরা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে ন্যাশনাল টিমের জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারি না, ইট হ্যাজ টু বি ডান থ্রু দ্য দেয়ার এফএ। অর্থাৎ আমরা যা যা চেয়েছি, বাট ক্যান ইউ ব্লেম ইট ইফ দে আর নট ডুইং ইট? অ্যাবসলিউটলি উই ক্যান। আমরা তো ম্যাচ কমিশনকে বলেছি, উই হ্যাভ রেজড দ্য ইস্যু টু দ্য ম্যাচ কমিশন, উই হ্যাভ রেজড দ্য ইস্যু টু দ্য ফেডারেশন। এবং আমি কারণ ভাইয়ের সাথে আলাপ করছিলাম যে আমরা যা যা চেয়েছি আমরা কিন্তু অনেক আগে তাদেরকে বলা হয়েছিল, এবং তারা আমাদেরকে শিডিউলও দিয়েছে। বাট অন দ্য ডে অফ দ্য প্র্যাকটিস আমাদেরকে যেমন আমি একটা জানি, একটা ফিল্ড দেওয়া হয়েছিল, আমাদের টাইম দেওয়া হয়েছিল 6টার সময়। সেদিন আই থিঙ্ক সকাল 11টার দিকে আমাদেরকে দেখলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হলো যে না, তোমাদের ফিল্ডটা চেঞ্জ হয়ে গেছে এবং তোমাদের টাইমও চেঞ্জ হয়ে গেছে। 6টার সময় যেটা ছিল ওটা 4টার সময় হলো, ওরা একটা অসুবিধার কথা বললো। সো দিজ আর নট ভেরি প্রফেশনাল থিং, এবং এটা আমরা আশা করি নাই। অ্যাট দ্য সেম টাইম আপনাকে এতটুকু বলতে পারি, আমাদের হেড কোচের সাথে আমি যখন আলাপ করেছিলাম ক্যাজুয়ালি, যখন মাঠে খেলার পরে, উনি তখন বলেছে দেখো ফাহাদ, যখন আমরা আগে আসি ন্যাশনাল টিম কিন্তু এগুলোর জন্য প্রস্তুত থাকে, আমরা কখনোই ভাবি না যে আমাদের একটা রোজি বেড রাখবে ওরা, উই নো এই চেঞ্জেস গুলো হবে, উই নো ওরা আমাদের লাইট অফ করে দিবে, এগুলি পার্ট অফ দ্য গেম। এবং আমি জানতাম না, কারণ হয়তো জানবেন, আমাকে বলা হলো অনেক আগে আমরা যখন অস্ট্রেলিয়া খেলতে গিয়েছিলাম, আমাদের পুরো টেনিউরটা আমরা যতদিন ছিল আমাদের ফুল পিচ দেওয়া হয় নাই প্র্যাকটিস করার জন্য, অস্ট্রেলিয়ার মতো দেশে। সো আই থিঙ্ক ইটস মোর অফ এ ফুটবল কালচার যে হোস্ট কান্ট্রি কিছু কিছু অ্যাডভান্টেজ নেয় অপোনেন্টকে একটু নার্ভাস করার জন্য, একটু শেকি করার জন্য। সো আমি এটা কিন্তু পজিটিভলি দেখছি, আমি একটু নেগেটিভ দেখছি না, ইটস এ পার্ট অফ দ্য গেম। এবং হোয়াট ম্যাটার্স ইজ সেদিন রাতে আমরা কি করলাম, এন্ড আই থিঙ্ক উই ডিড গ্রেট অ্যাজ এ প্লেয়ার। আপনি বলতে পারেন মাঠে কথা বলেছেন, মাঠে আমরা ওদের জবটা কিন্তু মাঠে দিয়েছি। সো এখানে জবটা আরেকটু কঠিন হলে মনে ভালো হতো, খুবই ভালো হতো, সন্দেহ না। এটা তো ছিল, আমি তো বললাম এটা গোলের খেলা না, গোলের খেলা, এর বিরাট আফসোস, এবং আই থিঙ্ক এটা অনেকদিন থাকবে আমাদের। দেখেন আসলে ওই দিন যদি ম্যাচটা বাংলাদেশ জিতে যেত তাহলে আসলে ফুটবলটা কোথায় পৌঁছে যেত বাংলাদেশের রাতারাতি। কারণ ভাই আপনি তো ভারতের এগেইনস্টে বহুবার খেলেছেন, ভারত কিন্তু সব দিক থেকেই আসলে তাদের অপোনেন্টকে এই ধরনের একটু হ্যাসেল দিয়ে থাকে। এটা আসলে বাংলাদেশ টিমও জানে মেন্টালি, যেটা ভাইয়া বললেন যে আসলে মেন্টালি সেই প্রিপারেশনটা নিয়ে গিয়েছিল। এই যে নার্ভাস বাংলাদেশে করলো, এই নার্ভাসনেসটাই কি মাঠে আসলে আমরা গোল মিস দেখতে পেরেছি, নাকি আসলেই বাংলাদেশের এই জায়গাটা নিয়ে ভাবার সময় এসেছে, এবং যদি ভাবতেই হয় কি করণীয়? আমি যখন খেলেছি আমরা কিন্তু এরকম প্রতিকূল অবস্থার এগেইনস্টেই খেলেছি। ভারত সবসময় কিন্তু আমাদের এগেইনস্টে এরকম করতো, বাংলাদেশ টিমকে সবসময় একটা প্রতিদ্বন্দ্বী ভাবতো সবসময়। কিন্তু এবার একটা যে কাজ করেছে ওরা, এটা আসলে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, সেটা আমরা চাই না। আমরা আমাদের দেশে আমরা কিন্তু কোনো সময় আমরা এই কাজ করি না ওদের এগেইনস্টে। ক্রিকেটেও কিন্তু দেখা গেছে, আইসিসি তো কিন্তু সবসময় প্রভাব বিস্তার করে, সব জায়গায় করে, কিন্তু তারপরে কিন্তু আমাদের জিতার একটা সুযোগ আসছিল। সে যদি জিততে পারতাম তাহলে কিন্তু জবাবটা দিতে পারতাম। যাই হোক, সেটা হয় নাই। তারপর আমরা আশা করি আমাদের দেশে আসুক, আমরা এবার চান্স নিব, কিন্তু এই আর কতদিন ওদেরকে দিব এই সুযোগ? কারণ ভাই কিন্তু খুব আমাদের আমরা এবার চান্স নিব, আমরা জিততে চাই ভাই, আর কত হারবো? আর আমার দীর্ঘ এত বছরেও আমরা যখন খেলেছি তখন এই পর্যন্ত এত মাজুল টিম আমরা দেখি না ইন্ডিয়ান টিম রে।
আমাদের এগেইনস্টে যে ব্যবহার শিখেছি, ওরা কিন্তু প্রেসার ওদের উপরে ছিল, আমাদের উপরে কিন্তু ছিল। আমাদের দেখে ওরা কিন্তু শিখি অনেক মানে যে প্রেসারটা ওরা আমাদের উপর ক্রিয়েট করতে চেয়েছে, আমার কাছে মনে হচ্ছে নিজেরাই ওটা সাফার নিজেরাই ওরা ওইটাতে তারা সাফার করেছে। থেকে ওরা মিসপাস করতেছিল, গোলের স্কোপ আমরা পেয়েছিলাম, করতে পারি নাই। ফাহাদ ভাই, আসলে আপনারা নতুন বাংলাদেশের নতুন কমিটি যখন আসলো, আমরা কিছু খুব বড় পরিবর্তন দেখলাম ফুটবল ফেডারেশন, এবং সেগুলো সবগুলি পজিটিভ, যেটা নিয়ে আমরা অনেক দিন ধরে এটা আসলে আপনারা এটার দাবিদার, মানে আপনারা এটা আপনাদেরকে দিতেই হয় এটা সাধুবাদ, যে আপনারা খুব কম সময়ের মধ্যে কিছু বড় পরিবর্তন করেছেন। আমি যদি সবচেয়ে বড়টা বলি, আমি নিজেও ফুটবল খেলেছি, আমি ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলাম। বাংলাদেশে সবসময় আমরা শুনে এসেছি ম্যানেজমেন্টের কাছ থেকে যে বাংলাদেশ ফুটবলে কেউ ইনভেস্ট করতে চায় না, কোনো স্পন্সরশিপ পাওয়া যায় না। আপনারা এসে কিন্তু সবচেয়ে বড় যে কাজটি করেছেন সেটা স্পন্সরশিপ এনেছেন, একটি নয় দুটি, দৌড় এবং একটি বেসরকারি ব্যাংক আপনাদের সঙ্গে কাজ করছে। আপনার কাছ থেকে যদি আমি জানতে চাই যে আগের কমিটি যখন এই কথা বললো এবং আপনারা এসে এটাকে রং প্রুফ করলেন, এটা কি খুব কঠিন ছিল স্পন্সরশিপ ম্যানেজ করা বাংলাদেশ দলের জন্য? দেখুন, কঠিন ছিল কি বলবো না, বাট ডেফিনেটলি সহজ ছিল না। বিকজ আমি ইলেকশনের আগে কথাটা বলেছি যে সামহাউ ফুটবলের একটা খুব নেগেটিভ ইমেজ ছিল, এখনো কিন্তু আছে, আমি বলবো না যেটা পুরোপুরি রিকভার করেছে। একটা নেগেটিভ ইমেজ ছিল যে ক্রাইসিস বলেন, ফুটবলের ওভারঅল টকেবিলিটি বলেন, নেগেটিভিটি অনেক বেশি ছিল। তো আমি ক্ষেত্রে আমাদের সকলকে ধন্যবাদ জানাই, আমরা যারা সকলেই কমিটিতে আছি, যে আলহামদুলিল্লাহ আল্লাহ ইজ বিন ভেরি কাইন্ড, যে আমরা আসার পরে অ্যাটলিস্ট সাম লেভেল অফ পজিটিভিটি আসছে। দ্যাট ইজ এ ভেরি গুড থিং। ওটাকে আমরা কাজে লাগাবার চেষ্টা করেছি। প্রথমে আমরা যেটা কাজ করেছি সেটা হচ্ছে আমাদের ইমেজটাকে চেঞ্জ করার চেষ্টা করেছি, অ্যান্ড দ্যাট ইজ নট অনলি ইন বাংলাদেশ ফুটবলের বাইরে, বিদেশের সাথে সব জায়গায় আমরা চেষ্টা করেছি। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা একদম ক্যাটাগরিক্যালি, আমি যেহেতু মার্কেটিং কমিটির চেয়ারম্যানশিপে আছি, ক্যাটাগরিক্যালি আমরা ধরে ধরে চেষ্টা করেছি কোন কোন এরিয়াতে স্পন্সরশিপ আনা যায়। আমি আবারও বলতে চাই যে এটা সহজ ছিল না, বাট অসম্ভব ছিল না, এবং আপনি জেনে খুশি হবেন এপ্রিল এবং মেতে, মানে এই মাস এবং নেক্সট মাসে আরো বেশ কিছু স্পন্সরশিপ অ্যানাউন্সমেন্ট আসছে ইনশাআল্লাহ দেয়ার উইল বি ফিউ মোর স্পন্সরশিপ আছে। আমি বলবো না যে আমাদের ফার্স্ট ইয়ারে আমরা পুরোপুরি রিকভারি হবে আমাদের, নো, আই থিংক অ্যাট লিস্ট ইট হ্যাজ জাস্ট স্টার্টেড, ইট উইল টেক 2 to 3 years ইনশাআল্লাহ। আমাদের টেনিউরে আমার কমিটমেন্ট টু অল মাই কলিগস অ্যান্ড ফুটবল ফ্যান্স, যে স্পন্সরশিপের মাধ্যমে যে অ্যামাউন্ট আনার দরকার পার ইয়ার, ইনশাআল্লাহ সেটা আমি এনে যাবো ইনশাআল্লাহ। আই উইল ডেফিনেটলি ট্রাই মাই বেস্ট ইনশাআল্লাহ। ইটস গ্রেট। আসলে ফাহাদ ভাই, এটার ক্রেডিট আপনাদেরকে দিতে হয় যে আপনারা আসলে ফুটবলের এই জিনিসগুলো যে এত কম সময়ের মধ্যে পরিবর্তন এনেছেন, এবং বাংলাদেশের মানুষের যে পরিমাণ আগ্রহ বেড়েছে এখন বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলছে, এটা আসলে অনেক বড় একটা পরিবর্তন আমি বলবো। আপনার কাছে আরেকটা প্রশ্ন রেখে আমি একটা বিরতিতে যাব, সেটা হচ্ছে এই যে আপনারা, আমি এই প্রশ্নটা আসলে অনেকবার রেখেছিলাম, আবারও আমি রাখছি, যে আপনারা এই যে ফরেন প্লেয়ার, মানে আসলে প্রবাসী, ফরেন প্লেয়ার না, প্রবাসীদেরকে যে ইনক্লুশনের যে ব্যাপারটা, এটারও ক্রেডিট আপনাদের যায়, যে হামজাকে আপনারা অলরেডি ইনক্লুশন করিয়েছেন, আরও কিছু কিন্তু কিউতে আছে, আমরা নাম শুনতে পাচ্ছি। সো আপনাদের এইটা নিয়ে আসলে ফিউচার প্ল্যানটা কি এবং কতটুকু সম্ভব হবে, এটা নিয়ে আপনার কাছে আমি ফিরবো একটা বিরতির পর। দর্শক, গেম অনে নিচ্ছি একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবেন না। ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन টু গেম অন। আজকে কথা বলছি বাংলাদেশের ফুটবল নিয়ে। আমার সঙ্গে কিন্তু দুজন বিশেষ অতিথি আছে। আমার সঙ্গে আছেন ভাইস প্রেসিডেন্ট ফুটবল ফেডারেশনের ফাহাদ করিম, এবং আমার সঙ্গে আছেন ফরমার ন্যাশনাল ফুটবলার সাইদ হাসান কানন। কথা বলছিলাম ভাই, বিরতিতে যাওয়ার আগে আসলে আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, যে আসলে আপনারা প্রবাসী প্লেয়ারদের ইনক্লুশন নিয়ে কাজ করছেন। আমরা হামজাকে ইতিমধ্যে দেখেছি এবং অনেক প্লেয়ারদের নাম শোনা যাচ্ছে। আনফরচুনেট ঘটনার মধ্যে ঘটে গেছে, ফাহমিদুলকে এনেও আসলে টিমে না রাখতে পারাটা, এটা নিয়ে কিন্তু আমরা আন্দোলন হতে দেখেছি, ক্ষোভ দেখেছি ফুটবল ভক্তদের মধ্যে। এটা আপনার কাছে যদি একটু জানতে চাই যে আসলে এমনটা কেন হলো। আচ্ছা, এখানে আমার মনে হয় শুরুতে বলতে চাই যে 2-3টি বিষয় আছে যেটা আমি আপনার মাধ্যমে দর্শকদের বলতে চাই। প্রথমেই যেটা আমার কানন ভাই এগ্রি করবে, যে প্রবাসী যারা খেলছেন, ডেফিনেটলি দে হ্যাভ বাংলাদেশি অরিজিন, অ্যান্ড ডেফিনেটলি দে হ্যাভ দ্য রাইট, যে তারা যদি ইচ্ছা পোষণ করে তারা খেলতে চায়, সেই সুযোগটা যেন আমরা করে দিই। বাট জাস্ট বিকজ ওনারা বাইরে খেলছেন বলে যে তাদের গ্যারান্টিড স্পট আছে স্কোয়াডে, এটাও কিন্তু নয়। এটা কিন্তু আমাদের প্রথমে মেনে নিতে হবে যে না, যে প্রবাসী যারা খেলছে তার অর্থ এই নয় যে তারা স্ট্রেইট এসে আমাদের ন্যাশনাল টিমে ঢুকে যাবে। সো আই থিঙ্ক এই ব্যাপারটা একটু ক্লিয়ার করা প্রয়োজন। দ্বিতীয় যে কথাটা এসছে, যে আমরা বিগত দিনে শুনেছি যে এরকম অনেক প্লেয়ার ইন্টারেস্ট দেখিয়েছে, ফুটবল ফেডারেশনে যোগাযোগ করেছে, কিন্তু তাদেরকে কোনো প্রপার ট্রায়াল দেওয়া হয়নি কিংবা তাদেরকে সুযোগ দেওয়া হয়নি। এই জিনিসটার ব্যাপারে আমাদের সভাপতি তাবিদ আওয়াল অত্যন্ত স্ট্রিক্ট, যে তার কথা হচ্ছে কেউ যদি সুযোগ চায় সেই প্ল্যাটফর্মটা আমরা তাকে দিব, এবং সেটার অনুযায়ী আপনি জানেন যে ইতিমধ্যে মিডিয়াতে একটা কথা বলা হচ্ছে যে আমরা জুন মাসের শেষ উইকে, লাস্ট উইকে প্রায় 30+ প্লেয়ার্স ফ্রম ডিফারেন্ট প্লেস, যাদেরকে আমরা একটা অর্গানাইজ করছি, যারা সবাই বাংলাদেশে আসবে। আমরা তাদের জন্য 3 দিনের ট্রায়াল করব, এবং এটা এমন না যে একদিন আসলো একটু প্র্যাকটিস করলো দেখে আমি বলে দিলাম ভালো খারাপ, তা না, একদম 3 দিনের প্রপার ট্রায়াল করা হবে,
এবং সে ট্রায়াল করার পরে প্রত্যেকটা প্লেয়ার একটা ইন্ডিভিজুয়াল রিপোর্ট করানো হবে এবং সেখানে ভিডিও অ্যানালিস্ট থাকবে, ভিডিওগ্রাফার্স থাকবে, সব কিছু নিয়ে রিপোর্ট করে তারা তখন টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে বলবে যে এদের মধ্যে কারা অ্যাকচুয়ালি কমপ্লাই করছে কিংবা যোগ্য এবং কোন লেভেলে যোগ্য। সো এই ব্যাপারটা আমি ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে প্রথমত যে বিদেশে খেললেই তার স্পট গ্যারান্টিড সেটা নয়, তাকে যোগ্যতার ভিত্তিতে অর্জন করতে হবে। আর দ্বিতীয়ত বিদেশে যারাই আছেন তারা তো আমাদের দেশের অরিজিন, আমাদেরই প্লেয়ার। সো তারা যদি খেলতে চান বর্তমান যে বিএফএফ আছে সেখানে তাদেরকে সেই সুযোগটা করে দিবে। প্রশ্নটা উঠে এসেছে ফাহাদ ভাই যে আসলে ফাহমিদুলের যোগ্যতা নিয়ে কিন্তু কোনো কথা বলা হয়নি, তাকে বাদ দেওয়া হয়েছে যেই দুটো লজিক দেওয়া হয়েছে সেই দুটোর মধ্যে একটা হচ্ছে তার বয়স কম এবং সেকেন্ডটা বলা হয়েছে যে সে আসলে এখন এই পরিবেশে খেলার জন্য তার ম্যাচুরিটি কম বলা হয়েছে, কিন্তু তিনি কিন্তু স্কিলফুল ছিলেন, তিনি কিন্তু ফ্রেন্ডলি ম্যাচে হ্যাট্রিকও করেছেন আমরা যতটুকু জানতে পেরেছি। এখন আমি যদি আপনার কাছে বলি যে তার ফাহমিদুলের যে বয়স এর থেকেও কম বয়সে আসলে মেসি, রোনালদো, নেইমারদের ডেবিউ হয়েছে, ইউরোপের থেকে কম বয়সী প্লেয়ার লামিন ইয়ামাল এখন বার্সেলোনাতে খেলছে, স্পেন টিমে খেলবে, সো এই জিনিসগুলো বয়সের যুক্তিটা আসলে কেন দেওয়া হলো? দেখুন, প্রথমত আমি ওখানে ছিলাম না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, এই জিনিসটা কিন্তু পুরোপুরি টেকনিক্যাল টিমের ডিসিশন, অর্থাৎ আমাদের হেড কোচ এবং তার টিমের ডিসিশন। এবং আমি এতটুকু বিশেষ করি যে হেড কোচ ডেফিনেটলি তার টিমকে নিয়ে সিদ্ধান্তটা নিয়েছে। আপনার মতো করে আমি কিন্তু উনি যখন এসেছিল আই আস্কড হিম জাস্ট বিকজ আই মেট হিম আনঅফিশিয়ালি, আমি জিজ্ঞেস করি যে তুমি যেটা করেছো কেন করেছেন আপনি এটা। সো উনি কিন্তু আমাকে একই কথা বলেছে যে উনি ফার্স্ট অফ অল, আমার মনে হয় এটা সবার জানা উচিত, আমি এটা বলেছি অনেক জায়গায়, যে হেড কোচ কিন্তু ট্যালেন্ট নিয়ে কোনো কোয়েশ্চেন করে না। এক্স্যাক্টলি, উনি কিন্তু বারবার বলছে ফাহাদ ইজ ভেরি ফাস্ট, ভেরি গুড, ভেরি স্কিলফুল। হামজার সাথে তার কম্বিনেশনটা আরো ভালো হতো। এটা ওনাদের সিদ্ধান্ত, এটা তো আমি নং টেকনিক্যাল বলতে পারি না। বাট উনি যখন যেটা বললো যে ন্যাশনাল টিমের যে ওয়েট, ন্যাশনাল টিমের যে গ্র্যাভিটি, দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম এ ক্লাব। সেটা কিন্তু আমাকে হামজাও বলেছে। হামজা যেদিন খেলেছে সেদিন রাতে আমি তাকে জিজ্ঞেস করলাম যে হাউ ডিড ইউ ফিল, ও আমাকে বললো আমি জীবনে এই ফিলিং পাইনি, আজকে আমি খেলার যে ফিলটি পেয়েছি, একটা ন্যাশনাল টিম জার্সি, ন্যাশনাল টিম অ্যান্থাম, তারপরে যে দেশের জন্য খেলা, এই ব্যাপারটা ডিফারেন্ট। সো ওখানে আমার মনে হয় কোচ মনে করেছে যে এই মুহূর্তে হি ইজ পারহ্যাপস নট দ্য রাইট ফিট ফর দ্য ন্যাশনাল টিম। বাট এতটুকু বলতেই হয় যে হি ইজ ডেফিনেটলি তার গুড বুকে আছে, তার রেডারে আছে। Whenever he feels the right time, definitely he will be called. আমি চাই তাড়াতাড়ি হোক ইনশাআল্লাহ। নিশ্চয়ই। আমি যদি একটু ফাহাদ ভাইয়ের কাছ থেকে আপনার কাছে আসি, বাংলাদেশে ফুটবল যে ক্ষোভটা, তারা যেটা বলছে যে বাংলাদেশ একটা সিন্ডিকেট হয়ে গেছে, সিন্ডিকেটের জন্য ফাহমিদুল চান্স পাচ্ছে না, কিংবা আলামিনের মতো প্লেয়ারকেও কোচ নামাননি, যে ঘরোয়া লিগে দুর্দান্ত খেলেছে, তাকে ইভেন ইন্ডিয়ার এগেনস্টে ট্রাইও করা হয়নি, একই কথা বলে যে আসলে তিনি এই ম্যাচে ডেবিউ করার জন্য ওই যে ভাইয়া যেটা বললেন এনভায়রনমেন্টাল ইস্যু, যে আসলে ঘরোয়া লিগের এনভায়রনমেন্ট এবং ন্যাশনাল টিমের এনভায়রনমেন্ট এক না, সেই চাপ তিনি নিতে পারবেন না। কারণ ভাই আপনি তো একজন প্লেয়ার, আসলে আপনি এই জিনিসটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? অ্যাকচুয়ালি কোচ অলওয়েজ রাইট, কোচের প্রায়োরিটি সবাইকে, হেড কোচ যেহেতু সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাকে মানতে, আপনি নিজেও তো কোচ, আমাকে মানতে হবে, আমরাও কোচ। তারপরও আমি মনে করি যে আমাদের কিছু চেঞ্জ আনতে পারতো, ফাহমিদুলকে টিমে রাখতেও পারতো, যেহেতু সে 24 নম্বর প্লেয়ার, 23 জনের পরে 24 জন প্লেয়ার সে নিয়েছে, সে ফাহমিদুলকে রাখতে পারতো। যেহেতু সে বলতেছে, কোচ বলছে যে ম্যাচুরিটি কম, বা তাহলে ম্যাচুরিটি বাড়ানোর জন্য ওকে বাদ দিয়ে তো ম্যাচুরিটি তার বাড়বে না, তাকে টিমের সাথে নিয়ে তারপরে তার আস্তে আস্তে তাকে টিমে নেক্সট খেলাগুলো আছে, 3-4 ম্যাচ আছে আমাদের, এই তার আস্তে আস্তে ম্যাচুরিটি আনতে পারতো এবং টিমের সাথে থাকতো, টিমের সাথে সব প্লেয়ার ইন্টিমেসি বাড়তো, অভিজ্ঞতা বাড়তো, অনেক কিছু কিন্তু চেঞ্জ আসতো। বাদ দিয়ে তো কিন্তু চেঞ্জ আনা সম্ভব না। আরেকটা হচ্ছে যে আমি কোচের কতগুলো জিনিস দেখলাম, যে যেমন টিমের মুরসালিন কিন্তু অ্যাকচুয়ালি রাইটারের প্লেয়ার, আপনার ইমন খেলে হোল্ডিং মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড খেলে, ইমনের খেলাইছে লেফট আউটে। আর যে আলামিনের কথা বলছি, আলামিন তো পরীক্ষিত প্লেয়ার, এক্স্যাক্টলি, ও কিন্তু ফার্স্ট লিগের 7টা গোল করেছে এবং সেকেন্ড হাইয়েস্ট স্কোরার। গোল ক্যাটার কিন্তু একটা আলাদা জিনিস, আপনার ওই মিডফিল্ডকে নিয়ে গোল করতে পারবেন না, হয় মিডফিল্ড একটা দিনে গোল করে, কিন্তু যার স্ট্রাইকার, প্রপার স্ট্রাইকার প্রপার জায়গায় খেলাইতে হবে, সেই জায়গায় যে ফরমেশনটা যে সাজিয়েছে সে আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি। যদি ফরমেশনে যদি এগুলো চেঞ্জ আনতে পারতো, রাকিবের রাইট আউট দিত, আপনার আলামিনের স্ট্রাইকার দিত, অ্যাটাকিং মিডফিল্ডে যেত, আবার নাম্বার 9 পজিশন থেকে যেত, আপনার লেফট আউটে 5 স্টারিং যদি করতো, তাহলে অ্যাটাক কিন্তু আরো বাড়তো, ডিফারেন্ট ওরিয়েন্টেশন। আর এরা যাদের যে ফার্স্ট 11-এ যারা খেলেছে, যেমন আমার যে মিস করেছে গোল, কি নাম, ওর নাম না মিস করলো, ফার্স্ট স্টার্টিং যে মিসটা করলো, হ্যাঁ প্রথমে যে কিপার যে বলটা দিল, ও কিন্তু টিমও লোকাল টিমও কিন্তু 20 মিনিট 30 মিনিটে খেলে। আপনার কিন্তু লোকাল এখনো কিন্তু মুরসালিনও কিন্তু আস্তে আস্তে এখন টিমে রেগুলার খেলে না,
এইসব প্লেয়ারদের ফার্স্ট ইলেভেনে দিয়েছে সে, আর যারা ফার্স্ট ইলেভেনে খেলে তারা কিন্তু ড্রপ। জামাল ভুঁইয়াও ট্রাই করে, এই জন্যই জামাল ভুঁইয়াও ট্রাই করে, সিন্ডিকেট বিষয়টা এই জন্যই উঠে আসে। আমার মনে হয় যে একটু হটস্পট ছিল টিমের ভিতরে, যদি এরকম টিমটা যদি সুন্দর সাজাইতে পারতো, আমাদের কিন্তু অ্যাসেট আছে, কিন্তু প্লেয়ার ছিল ভালো প্রপার ওয়েতে যে টিমগুলো যে চিন্তা লিগ ম্যাচ দেখে, আমাদের এসিস্ট্যান্ট কোচ আছে ও কিন্তু লিগ ম্যাচ দেখে, সব চিনে প্রত্যেকটা প্লেয়ার কোথায় খেলে কোন পজিশনে খেলে আমরা জানি, কিন্তু আর কোন পজিশনের প্লেয়ারের কোথায় কি অবস্থানে সব আমরা জানি। সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে কোচের আমরা ইকোনমিক ফার্স্ট ম্যাচ ছিল আমাদের, আপনি তো ন্যাশনাল টিমস কমিটির সদস্য, আই থিংক ডেফিনেটলি ইউ ক্যান রেইজ দিস ইস্যু। জামাল ভুঁইয়া টিমের ক্যাপ্টেন 10 মিনিট টিমে নামায় নাই, সে চেঞ্জিংও আলামিন আনে নাই। আমরা গোল পাচ্ছি না, আমরা দেখতেছি টিমটা, ওদের টিমটা কিন্তু ইয়া ছিল। এই কিছু জিনিস কিন্তু আসলে বিতর্ক দিয়েছে এত ভালো ম্যাচ খেলার পর, আসলে বাংলাদেশের ফুটবল ভক্তরা আছেন তারা কিন্তু আসলে একটু হতাশ হয়ে গেছে। আমরা হতাশ যেহেতু দেখতেছি ওরা শিখি, সেই ক্ষেত্রে আমি আলামিন চান্স দেব, আমি এটা নিয়ে যাব। কিন্তু আসলে ফাহাদ ভাই সেই রেজাল্টটা কিন্তু আসবে না, ফুটবল ইজ অল অ্যাবাউট টেকিং রিস্ক। তখন আর চন্দন খেলে না, 20 মিনিট 30 মিনিট খেলে, চন্দনের মিডফিল্ডে নামায় দিয়েছে। আপনার কাছে যদি একটু জানতে যাই, সামিত সোমকে নিয়ে অনেক কথা হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি তিনি কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন ফুটবল ফেডারেশনের কাছে, এবং সেগুলোর উত্তর পেলে তিনি চিন্তা করবেন বাংলাদেশের হয়ে তিনি খেলবেন কিনা, খুব হাতে বেশি সময় নেবে। আপনি একটু যদি বলেন যে আসলে তার রিকোয়ারমেন্ট গুলো কি, তার প্রশ্ন। আমি বেসিক্যালি যেটা হয়েছে এই খেলার পরে আমি জাস্ট দেখছিলাম যে কারা আছেন আমাদের রেডারে, সো আমি তখন সমিত সোমের কথা শুনতে পারলাম যে 2 বছর আগে তাকে যোগাযোগ করা হয়েছিল এবং উনি বোধহয় বাংলাদেশে এসেছিলেন, ইফ আই এম নট রং, বাট দেন দেয়ার ওয়াজ আ কমিউনিকেশন গ্যাপ। তখন আমি আমার সভাপতিকে বললাম যে ক্যান আই স্টার্ট দ্য ডিসকাশন এগেইন, তো সভাপতি বললেন যে ওয়াই নট, আমাকে তো বলা হয়েছে উনি ইন্টারেস্টেড ছিল না। সো আই রিচড হিম থ্রু হিজ ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ডকে লোকেট করে তাকে রিচ করেছি এবং উনি অ্যাডমিট করেছে যে হ্যাঁ উনি প্রথমে ইন্টারেস্টেড ছিল না, বাট হামজার এগেইন, হামজা এফেক্ট যেটাকে আমরা বলছি, যে হামজার এফেক্ট দেখে উনি এখন হি কনসিডারিং, উনি চিন্তা করছে হয়তো উনি এটা কনসিডার করলেও করতে পারে। তো উনি আমাদের কিছু কোয়েরি করেছিলেন যে উনি জানতে চেয়েছিলেন যে আমাদের খেলাগুলি কখন কখন আছে, কোন কোন টুর্নামেন্ট আছে, ওই সময়গুলিতে ওয়েদার ভেনিউ হ্যাজ বিন লকড অর নট, ভেনিউ লক হলে ওদের ওয়েদার কিরকম জানতে চেয়েছে, ট্রেনিং ক্যাম্প ফ্যাসিলিটি জানতে চেয়েছে যে প্লেয়ারদেরকে কোথায় রাখা হয়, তাদের ফুড লজিং এভরিথিং। সম্ভবত তার কানাডিয়ান ন্যাশনাল টিমে খেলার একটা পসিবিলিটিজ আছে। উনি খেলেছেন অলরেডি আগে, এখন আর নেই, উনি আগে খেলেছেন। উনি কানাডিয়ান এজ ভিত্তিক 2 কি 3টে দলে খেলেছেন এন্ড মেইন ন্যাশনাল টিমে খেলেছেন, বাট ফ্রেন্ডলি ম্যাচ খেলেছেন, 2টো ম্যাচ খেলেছেন, ক্লোজড ম্যাচ 2টো খেলেছেন। সো ওই কোয়েরিগুলি আমাকে যেদিন জানানো হয় 2 ধাপে জানানো হয়েছে, উইদিন 2 ডেজ আমি সবকিছু ওনাকে জানিয়ে দিয়েছি। সো হি হ্যাজ গট অল দ্য রেসপন্সেস নাও। লাস্ট আমার সাথে যেটা কথা হলো অ্যাবাউট 4 দিন আগে, 4 না 5 দিন আগে, যে উনি বলেছে যে হি উইল টেক টিল মিড অফ এপ্রিল আমাদেরকে সিদ্ধান্ত দিবে যে উনি কে খেলবে কি খেলবেন না, বাট এখন বলটা কিন্তু ওনার কোর্টে। জি, আর ইন দ্য মিন টাইম আমি ওনাকে একটা অফার করেছি যে উনি যদি চান ইন দ্য মিন টাইম আমরা পাসপোর্টের যে ফর্মালিটিস সেগুলি উনি যদি অনুমতি দেয় আমরা শুরু করতে পারি। আপনি বলেছেন 45 ডেজ মতো লাগতে পারে, এটা 45 ডেজ লাগে অ্যাবসলিউটলি, আফটার 45 ডেজ। নেক্সট ম্যাচটা আসলে যেটা জুনে রয়েছে, এখন যদি উনি আমাকে মিড এপ্রিলে জানান, আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করবই, বাট কতটুকু হবে আমি ঠিক জানি না, বাট উইল ট্রাই, বাট এগেইন সাবজেক্ট টু উনি যদি আমাদের সুযোগ দেন। এখন পুরোপুরি ইটস হিজ কল, উই আর রেডি, আমাদের তরফ থেকে আমরা রেডি। যেটা আমি একটা ভালো জিনিস দেখছি যে উনি আউটরাইট না বলেন নাই, উনি কিছু সময় চেয়েছেন। উনি আমাকে বলেছে উনি ওনার হেড কোচের সাথে, এগেইন কোচ ইজ কারেক্ট, সো কোচের সাথে এবং ক্লাব এবং ওনার ফ্যামিলির সাথে কথা বলে আমাদেরকে জানাবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আমি ওনার রিভিউ দেখেছি, ইফ হি ক্যান বি ব্রট ইন ইট উইল বি এ গ্রেট ইনক্লুশন, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। নিশ্চয়ই। আমরা আরেকটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি দর্শক কোথাও যাবেন না, আরেকটা বিরতিতে যাচ্ছি, উইল বি রাইট ব্যাক। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গেম অনে। কথা বলছি ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ফাহাদ করিম এবং কথা বলছি জাতীয় ন্যাশনাল টিমের জাতীয় দলের ফুটবলার সাবেক এখন মেম্বারও সাইদ হাসান কানন ভাইয়ের সঙ্গে কথা বলছি। ভাই খুব বেশি সময় নেই, আপনার কাছে একটা প্রশ্ন না রাখলেই নয় যে আসলে আমরা এতক্ষণ ফুটবল ফেডারেশন যতগুলো উদ্যোগ নিয়েছে সেগুলো নিয়ে অনেক আমরা আসলে প্রেজ করেছি এবং আপনাদেরকে ক্রেডিট দিচ্ছি, কিছু মিসম্যানেজমেন্ট কিন্তু চোখে পড়ছে, হ্যাঁ, যেগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আসলে এই কমিটির কাছে মানুষের আশা অনেক, যাদেরকে আমরা আসলে ভালোবাসি তাদের উপরেই কিন্তু আসলে আমরা কমপ্লেন্ট একটু বেশি রাখার চেষ্টা করি যে এটা কেন হচ্ছে। একটা ছবি দেখবো, তারপর আমি আপনার কাছে আসবো, একটু ছবিটা যদি দেখি। আচ্ছা হ্যাঁ, একটা ছবি দেখতে পাচ্ছি, যে ছবিতে প্রথমে দেখা যাচ্ছে ক্যাব্রেরা ইউসিবি ব্যাংকের একটা বেসরকারি যারা হচ্ছে স্পন্সর করেছে সেটার একটা টি শার্ট পরে এবং পরেরটাতে একটা টেপ লাগানো, হ্যাঁ, কারণ স্পন্সর্ড কিট পরে আসলে যাওয়া যায় না এফসির রুলস অনুযায়ী। এই মিসম্যানেজমেন্টটা আসলে কোচের কাছে এই জার্সিটা কিভাবে পৌঁছলো এবং এটা দেখতে আসলে কতটুকু মার্জিত লাগছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর পয়েন্টিং দ্যাট আউট। এটা আমাদেরও জানা ছিল না, আমরা গিয়ে দেখেছি। বেসিক্যালি যেটা হয়েছে, এই যে জ্যাকেটটা দেখছেন দ্যাটস বেসিক্যালি ট্রাভেল জ্যাকেট।
It has been given for traveling. হ্যাঁ, practice kit এর part. প্রেস কনফারেন্সের জন্য আছে হাফ স্লিভ পোলো টি-শার্ট, রাইট, বাট দ্য ওয়েদার ওয়াজ কোল্ড শিলংয়ে, সো ওটা ঠান্ডা ছিল বলে, রুমটা অনেক ঠান্ডা ছিল বলে হি প্রেফার টু পুট দ্য জ্যাকেট অন ইট, এবং তখন ওখানে ঢেকে দিতে হয়েছে। সেম জিনিস হয়েছে আপনি দেখবেন ডাগআউটও উনি জ্যাকেট পরেছিল, বাট ডাগআউটে টিপিক্যালি আপনি যদি ওর অন্য খেলার ছবি দেখে সবসময় দেখবেন পোলো টি-শার্ট পরে থাকে, দ্যাট ওয়াজ ডিউ টু ওয়েদার। সো আমরা এটা নোটিস করেছি এবং আমার কাছেও চোখে পড়েছিল, বিকজ আমি আসলে টেপটা দেখি নেই, আমি একটু বলতে চাই 1 মিনিট। খেলার দিন রাতে যখন আমরা গিয়েছি তখন দেখলাম সব জায়গায় লোগোটা উঠে গিয়েছে, তাই আমি বলছি তোমার লোগো উঠে গেছে কেন, এটা তো মানে দ্য কোয়ালিটি, বলছে না এটা আবার টেপ দিয়েছে, তাহলে কেন, তখন সে কারণটা বললো, এবং আমি এসে আমার ওই পার্টনারকে বললাম, মানে কিড স্পন্সরকে, যে ইউ হ্যাভ টু মেক 2 জ্যাকেটস নাও। একটা হচ্ছে এটা ওরা জানে না কিভাবে একটা প্রফেশনাল দলের জন্য কাজ করছে, এটা হাউ ইটস পসিবল। দ্য থিং ইজ দ্যাট নরমালি ওরা পোলো টি-শার্ট পরেই যায় এইসব জায়গায়, ওরা কিন্তু জ্যাকেটটা ইউজ করে না সাধারণত, এই জ্যাকেটটা প্র্যাকটিক্যালি হচ্ছে ট্রাভেল জ্যাকেটের জন্য। সো এখন যে বলেছে ডাগআউটে দে ওয়ান্ট, উইল এটা গিভ যদি দেম, বাংলাদেশ আসলে ব্যানও হয়ে যেত, ব্যান খেতে পারতো না, এটা ব্যান করে ম্যাচ কমিশন, এটা অনেক সময় হয় ম্যাচ কমিশনার টেপ দিয়ে, ইটস আ ভেরি কমন থিং, ইটস ভেরি কমন, টেপ দিয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি, বাট এটা একটা প্রফেশনাল টিম, ইটস আ কমন থিং বাট নট এ ডিজায়ার্ড, এটা হওয়া উচিত হয় না। তাই এটা আমি বলেছি, আই ওয়াজ ভেরি আপসেট অলসো, যে তাহলে এটা আমাদেরকে আগে কেন বলেন, কারণ আপনাকে বুঝতে হবে কিড স্পন্সরকে তো আমরা যা বলি তাই সে দেয় আমাদেরকে, এই লিস্টটা কিন্তু হেড কোচ এবং আমাদের ন্যাশনাল টিমই করেছে। সো এটা আমি ওদেরকে বললাম যে আপনারা এটাতে 2টা দেন নাই কেন। সো আসলে একটা আপনি কথা বললেন না, আমরা অনেক চেষ্টা করছি কিছু পজিটিভ করতে, বাট অনেক দিন ধরে তো একভাবে কাজ হয়ে আসছে, সো একটি পরিবর্তন কিন্তু কিছুটা সময় লাগে, এবং আমরা এইভাবে ভুল করে শিখি, রাইট, এই জন্যই কিন্তু আসলে এটা পয়েন্ট আউট করা। আই থ্যাংক ইউ ফর দিস এন্ড আই অ্যাপ্রিশিয়েট ইট, বিকজ আমরা এটা চাই, আমরা উই ওয়েলকাম হেলদি ক্রিটিসিজম, আমরা চাই আপনারা আমাকে এভাবে পয়েন্ট আউট করে দিবেন, এবং আমি আপনার অনুমতি নিয়ে এই রেফারেন্সটা অনেক জায়গায় দিব, যে কত সুন্দর করে আপনারা আমাদেরকে ভুলটা ধরে দিয়েছেন। থ্যাংক ইউ ফর দ্যাট, অ্যাপ্রিশিয়েট ইট, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা জিনিস, যেমন আজকে দেখলাম যে কিছু নিউজে আমরা দেখেছি ফুটবল ফেডারেশনের ওয়েবসাইট খুব পুয়ার কোয়ালিটির, একটা ফুটবল ফেডারেশনে একটা দেশের রিপ্রেজেন্ট করছে একটা ওয়েবসাইট, সেখানে আসলে হামজা কিংবা সাবিনারা কেউ কোথাও নেই, এবং আপডেটগুলো অনেক দেরিতে আসে। কারণ ভাই এটা নিয়ে কি বলবেন, এটাও একটা মিসম্যাচ। আমি আপনার কাছে জিজ্ঞেস করলাম, আপনার দায়িত্ব তো এটাই। আচ্ছা, না এটা আসলে আমি সরি, আমি এখানে একটু ওনাকে হাইজ্যাক করব, বিকজ এটা আসলে আমার আন্ডারেই পড়ে, এটা ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট। আপনাকে একটু বলি যে আমরা যখন দায়িত্বটা নিই তখন আমাদের আসলে আনফরচুনেটলি ওয়েবসাইট বলেন, ফেসবুক বলেন, সবকিছু ওয়াজ ভেরি আন্ডার ইউটিলাইজড। এক্স্যাক্টলি, আপনারা হয়তো এটা নতুন করে ডিজাইন করছেন। তখন আমাকে যখন ডিজিটাল মিডিয়া দায়িত্ব দেওয়া হলো, তখন আমি ভাবলাম যে আমি একসাথে কিন্তু সবগুলো নিয়ে কাজ করতে পারবো না। আপনি দেখবেন আমি তখন বলেছিলাম যে আমার মার্চ পর্যন্ত লাগবে সেই প্ল্যাটফর্মগুলোকে ঠিক করতে। সো এই মুহূর্তে আপনি দেখবেন আমাদের ফেসবুক কিন্তু অনেক অ্যাক্টিভ। সো আমরা স্ট্র্যাটেজিক্যালি প্রথমে সিদ্ধান্ত নিয়েছি ফেসবুকটাকে ঠিক করব, যেটা আলহামদুলিল্লাহ আল্লাহ হ্যাজ বিন ভেরি কাইন্ড, সকলের সাপোর্টে ওটা এখন বেশ ভালো। আমি আপনার মাধ্যমে বলতে চাই, আমরা যখন দায়িত্ব পাই আমাদের অর্গানিক ফলোয়ার ছিল 7 লক্ষ, আজকে ওটা 1.2 মিলিয়ন। আমি সভাপতিকে বলেছিলাম থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট, বিকজ সকলের সহায়তা এটা হয়েছে। আমি আমার প্রেসিডেন্টকে বলছিলাম বাই জুন আমি 1 মিলিয়ন নিয়ে যাবো এটা ইনশাআল্লাহ, যেটা আল্লাহ হ্যাজ বিন ভেরি কাইন্ড, আমরা মার্চে পেয়েছি। এখন আমরা ওয়েবসাইটটা ধরবো, এবং খালি ওয়েবসাইট না, আপনার মধ্যে বলতে ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, টুইটার, প্রত্যেকটা জিনিস ধরবো, সোশ্যাল মিডিয়ার যুগ। অ্যাবসলিউটলি, একদিনে কিন্তু সব সম্ভব না, আপনাকে সেই সময়টা আমাদের দিতে হবে। এই জন্যই কিন্তু আসলে বললাম, প্লিজ বলবেন, এবং আরো বলবেন, আমাদেরকে আরো বলবেন, উই ওয়েলকাম ইট, উই ওয়েলকাম ইট, থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ ভাই আপনার কাছে একটা প্রশ্ন না রাখলে না, যে একদম ছোট্ট করে আমি আপনার কাছে জানতে চাবো, আসলে প্লেয়ারদেরকে নিয়ে ফুটবল ফেডারেশন এবার ঈদে নারী ফুটবলাররা বেতন ভাতা পাননি, আমরা যতটুকু জানতে পেরেছি, এটা কতটুকু আসলে মানে দুঃখজনক? আপনি হ্যান্ডেল করেন এটা আপনি না, আপনি বারবার পিলো পাস হয়ে যাচ্ছে আসলে। আমি সবসময় প্লেয়ারদের পক্ষে, আমি চাই, আমার ক্লাব টিম আছে, মোহামেডান টিম আছে, আমরাও কিন্তু এইবার আসলে 5 তারিখের পরে কিন্তু অর্থনৈতিক অবস্থা কিন্তু বাংলাদেশের টোটাল অবস্থা একটু খারাপ যাচ্ছে। যেটাই হোক, ফেডারেশনে কিন্তু আমরা স্যাংশন ছিল, ফিফার স্যাংশন ছিল, আমরা কিন্তু অর্থনৈতিকভাবে এখনো স্বচ্ছ না ফেডারেশনে, এবং সবাই পাবে টাকা, একটু টাইম লাগছে এবং পাবেও, এটা আসলে দুঃখজনক, সত্যি কথা। ঈদের আগে বোনাস সবাই আশা করে, আমরা দিতে পারিনি বিকজ অফ আমাদের এই যে স্যাংশন ছিল, ফিফার স্যাংশন, এগুলো আস্তে আস্তে আমরা উঠে গেছে, কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা টাকা এখনো কিন্তু পাইনি। আমরা যে আমাদের অর্থনৈতিক স্বচ্ছতা আসলে অবশ্যই তারা সবাই পাবে, রেফারিও টাকা পাবে এবং তাদের বোনাস বেতন সবাই পাবে। এই ক্ষেত্রে একটু বলতে চাই যে সানডে তোরা জয়েন করছি, ইফ আই এম নট রং, 6 তারিখে ওরা জয়েন করছে ক্যাম্পে। আমাকে যেটা বলা হচ্ছে, জিএস সাহেব যেটা আমাকে বললেন, আমি নাম ধরে বলি, জিএসি আমাকে, আমিও খবরটা টিভিতে দেখে আই কল দেম অ্যাকচুয়ালি, যে কি ব্যাপার। তখন আমাকে বললো যে ওদের সবার এখন অ্যাকাউন্ট হয়নি স্যার, দ্যাট ওয়াজ দ্য থিং, বিকজ আমরা এবার একটা বলেছিলাম যে ওনাদের অ্যাকাউন্ট ভিন্ন ব্যাংকে ছিল, বাট আমাদের পার্টনার হচ্ছে ঢাকা ব্যাংক। তো তখন আমি বলেছিলাম যে না, যে আমাকে টাকা দিচ্ছে তুমি তার ব্যাংকে অ্যাকাউন্টটা করবে এবং স্ট্রেট ওখানে টাকা চলে যাবে। ওই প্রসেসটা একটু সময়, এটা কত দুঃখজনক, আমি এটা অ্যাডমিট করি, এবং থ্যাংক ইউ বলে আপনাকে যে অ্যাপ্রিশিয়েট করি যে আপনি পয়েন্ট আউট করেছেন। বিশ্বাস করি যে সামনে জিনিসগুলো আমরা দেখব না, এই পরিবর্তন অ্যাবসলিউটলি, এটা আপনাকে কথা দিচ্ছি, এটা হবে না। অ্যাকাউন্টে যাওয়ার টাকা যাওয়ার আগে কিন্তু বন্ধ হয়ে গেছে ব্যাংক। জি, এবং আপনি দেখেন, আপনি আমাদের ন্যাশনাল টিম প্লেয়ার
কিন্তু একদিন পরে ম্যাচ ফি পেয়ে গিয়েছে, যেটা কোনোদিন হয় না। আমরা আসলে আপনাদের কাছ থেকে এত পজিটিভিটি দেখছি, যখন এই ছোট ছোট জিনিসগুলো দেখছি তখন আমাদের মনে হচ্ছে যে না, এটা আসলে খুব দ্রুত আপনারা পরিবর্তন করার সামর্থ্য রাখেন। আমরা বিশ্বাস করি এটা করব। আমরা ধন্যবাদ জানাই আমাদের বিদ্রোহী ফুটবলারকে আসলে জয়েন করছে কিনা, এবং প্রেসিডেন্ট আবারও তাদের সঙ্গে বসছেন বা বসেছেন এরকম আমরা শুনতে পেরেছি। ছোট্ট করে আপডেটটা জানতে চাইবো। সময় প্রথমত আমি বিদ্রোহী বলি না তাদেরকে, তারা আমাদের ন্যাশনাল প্লেয়ার, তাদের মতের বিমত আছে। সো দ্যাটস নাম্বার 1। ক্যাম্পে সবাইকে রাখা হচ্ছে, এটা আপনাদের মধ্যে সবাইকে বলতে চাই, বিকজ আমাদের তরফ থেকে ওনাদের জন্য দরজা সবসময় খোলা। এটা তাদের ব্যাপার, ইটস অ্যাবসলিউটলি देयर রাইট। কিন্তু এই 7 জন প্লেয়ার যে আজকে ভুটানে যাচ্ছে, এখানে আমি আপনাকে একটু বলতে চাই যে এখানে প্রথমত ক্লাবে যোগাযোগ করেছে, বাট তারপরে সম্পূর্ণ লজিস্টিক সাপোর্ট কিন্তু ফেডারেশন দিচ্ছেন। এবং আগামীকাল তাদেরকে 2 দিন, আজকে তারা আসছে ক্যাম্পে, এই জন্যই ডাকা হচ্ছে, বিকজ তারা, এটা আমাদের একটা গর্বের বিষয় যে আমাদের 7টা বিদেশি খেলতে যাচ্ছে। তাদের সাথে প্রেসিডেন্ট, ওমেন কমিটির চেয়ারম্যান এবং আমি নিজে আগামীকাল বসবো তাদের সাথে, জাস্ট টু তাদেরকে সাধুবাদ দেওয়ার জন্য এবং টু উইশ দেম অল দ্য বেস্ট। এবং তারপরের দিন ক্যাম্পে বাকিরা আসবে ইনশাআল্লাহ। হাতে একদম সময় নেই, কারণ ভাই ফাহাদ ভাই অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনাদের কাছে আসলে অনেক কিছু জানতে পেরেছি, দর্শকরা জানতে পেরেছে। আমার মনে হয় যে তারা অ্যানসার গুলো পেয়েছে, আমরা দেওয়ার চেষ্টা করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এখানেই শেষ করছি গেম অন। আগামী শুক্রবার আবারও ফিরে আসবো গেম অনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।